আবির জোরে সোরে কাশি দিয়ে ওঠে আর বলে, ইয়ে মানে হ্যাঁ, আমি হাঁটতেই বের হয়েছিলাম, আর আপনাকেও রাস্তায় দেখলাম, তাই এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি। মাহিরা মনে মনে বলছে, এখন তো আমার কাছে আর কোনো আয়ের উৎস নেই, আর বাবাকেও ভালো ডাক্তার দেখানো প্রয়োজন, মাথা রাখার ঠাঁইটা তো পাবো আব্বাজানকে নিয়ে। আবির জানে মাহিরা শিরিনের কথার কারণেই বাসা ছেড়ে এসেছে, আর আবির মাহিরাকে কিভাবে বা জোর করে নিয়ে যাবে তাদের বাসায়, তার তো আর কোনো অধিকার নেই জোর খাটানোর। এমন মুহূর্তে মিলিও নেই, আবিরদের ফ্ল্যাটের তো আর অভাব নেই, তাই আবির ধানমন্ডির দিকের ফ্ল্যাটটাই মাহিরাকে নিয়ে যাবে। কিন্তু মাহিরাকে আশ্রয়ের জন্য দিলে তা গ্রহণ করবে না, সেটা আবির ভালো করেই জানে। তাই আবির তার ভাইজিকে পড়ানোর কথা বলেছে, আর যেহেতু তার বাবাও এখন তার সাথে, সেক্ষেত্রে মাহিরাকে ছাড়া মোটেও ঠিক হবে না। এজন্য আবির তাকে মিলির কথা বলেছে একটা অফার করে, যা এমন অবস্থায় মাহিরার প্রয়োজন। মাহিরা বলে ওঠে, ও আচ্ছা, আপনাদের আরও একটা ভাই আছে, জানা ছিল না, শুধু আপনার আর মিলির কথাই মিলি বলেছিল, আর আমি মিলির বলা কথাই রাজি, এবং তাকে ধন্যবাদও জানাবেন আমার তরফ থেকে। আবির বিড়বিড় করে বলে, ভাই তো নাই, এখন ভাতিজি পাবো কোথায়? মাহিরা বলে, জি কিছু বলছেন? আবির বলে, হ্যাঁ, কই না তো, উঠুন, আপনাদের পৌঁছে দিয়ে আসি। মাহিরা আর তার বাবা গাড়িতে ওঠে। মাহিরার বাবা গাড়িতে উঠতে দেখে ভয় পায় আর চিৎকার করে, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। মাহিরা বলে, আব্বাজান আপনি এমন কেন করছেন হঠাৎ? আবির বলে, শোনেন শোনেন, আমরা বাড়িতে যাচ্ছি, আপনি যাবেন না? তারপর তো আমরা ঘোড়াতে চড়তে পারবো। মাহিরার বাবা বলে, ঘোড়া তো অপেক্ষা করছে, ফোন দিয়েছিলাম। মাহিরারা গাড়িতে ওঠে। মাহিরার বাবার কাছ থেকে আবির গল্প শুনতে সায় দিচ্ছে। মাহিরা মনে মনে বলছে, আপনারা আমার জন্য যা করেছেন তার ঋণ যে কি করে পরিশোধ করব জানা নেই। আমার জন্য বিপদেও পড়েছিলেন, নিজের জানও যেতে পারত, এখন আবার এই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমিন। আবিরের বাসা থেকে কল আসছে বারবার, ফোন সাইলেন্ট। আবির লক্ষ্য করলো শিরিন তাকে কল করছে বারবার। অন্যদিকে শিরিন বলছে, আবির কেন ফোন ধরছে না? এই মেয়ে সকলের মাথায় জাদু করে নিয়েছে। কোথায় আবির সারাদিন ধকলের পর একটু রেস্ট নিবে, সেখানে হনহন করে বাইরে চলে গেছে, আর এখন কলও ধরছে না। পেছন থেকে আশরাফ সাহেব বলে ওঠেন, আমাকে না হয় ভালোবাসা কি জিনিস বুঝতে দিলে না, এখন আবিরকে তো বুঝতে দাও। শিরিন পেছনে ফিরে দেখে আশরাফ। শিরিন বলে ওঠে, মানে কি বলতে চাও তুমি? আশরাফ বলে, কি বলছি বুঝতে পারছো না? আমার জীবনকে এলোমেলো করেছো, দয়া করে আবিরকে নিজের জীবন সাজাতে দাও। তার পছন্দ অপছন্দ ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, সব জায়গায় নিজের জ্ঞানকে প্রাধান্য দিও না। শিরিন বলে ওঠে, ও আমার ছেলে, অবশ্যই আমার দেখার অধিকার আছে। আর কি বললে, আমি তোমার জীবন এলোমেলো করেছি? তোমার জীবন থেকে আমাকে দূরে রেখেছো তুমি, আমি স্বেচ্ছায় সরে যাইনি। রোবটের জীবন, তোমার সেখানে ভালোবাসার কি প্রয়োজন? আশরাফ সাহেব বলেন, আমি পুরনো প্রেমিকের সঙ্গে অবশ্যই নিজের ভালোবাসা ভাগ করব এমন পুরুষ মানুষ নই। শিরিন বলে, তাহলে তুমি কি আমাকে চরিত্রহীন নারীর অপবাদ দিচ্ছ? আশরাফও রাগের বশে মারতে যাবে, কিন্তু পারেনি। শিরিনের চোখ দিয়ে পানি পড়ছে। সে আশরাফের তুলে রাখা হাতের দিকে তাকিয়ে বলল, এখন মারতে চলে এসেছ? থামলে কেন? মারো আমাকে, এটাই শুধু বাকি ছিল। আশরাফ কি করবে বুঝতে না পেরে চলে যায় সেখান থেকে, আর শিরিন সোফাতে ধপ করে কান্না করতে থাকে। আবিরের গাড়ি এক বিশাল উঁচু ভবনের সামনে যায়, আর গাড়ির হর্ন বাজাতেই দরজা খোলা হয়। গাড়ি পার্কিং করে আবির আর বলে, আপনারা একটু দাঁড়ান, আমি ম্যানেজারের কাছ থেকে রুমের চাবি আনছি। মাহিরা আর তার বাবা আবিরের জন্য অপেক্ষা করে। আবির দরজা নক করে। ভেতর থেকে কেউ একজন বলে, কে? আবির বলে, সাইদ ভাই, আমি। সাইদ নামক লোকটি বলে ওঠে, আরে আবির যে, এতদিন পর, কখন এলে? শব্দ পেলাম না যে। আবির বলে, এই তো কিছুক্ষণ আগে। সাইদ বলে, কি বলো, তুমি এলে আর শব্দ পেলাম না? আগে তো তুমি এলেই পরিবেশটা অন্যরকম হয়ে যেত। দারোয়ান 2-3 বার কল দিত, স্যার আবির স্যার আসছে। কি করব? কিসে আবার রাগ করে বসে। তা কি সাহায্য করতে পারি তোমার জন্য? আবির বলল, আর আগের দিনের কথা বললেন না, রুমের এক্সট্রা চাবি আছে না আপনার কাছে? আসলে আমি চাবিটা ভুলে বাসায় ফেলে এসেছি, আর একজন লোক পাঠিয়ে দিন রুমগুলো একটু ঝাড়ু দিয়ে দিতে। সাইদ বলে, এখানে শিফট হলেন নাকি? আবির বলে, না, আমার এক ইয়ে থাকবে। সাইদ বলে, ইয়ে আবার কি? আবির চোখ টিপ দিয়ে বলে, টপ সিক্রেট। আবির আর মাহিরারা রুমে প্রবেশ করে। মাহিরার বাবা খুশিতে আত্মহারা, সে ঘুড়ির মতো ঘুরছে এক রুম থেকে অন্য রুমে। মাহিরা বলে, আব্বাজান সাবধানে, পড়ে যাবেন। আবির বলে, তার মানসিক সুস্থতার জন্য ভালো ট্রিটমেন্ট দরকার, সুস্থ হলে দেখবেন ঠিক আগের মতো হয়ে যাবে। ওনার মনে হয় প্রচণ্ড মানসিক চাপ কিংবা কোনো আঘাতের ফলে এমন হয়েছে। এই গল্পের শুরুটা কোথায় থেকে? মাহিরা বলে, জি অন্য একদিন বলবো।
আসলে মাহিরা ছেলেদের সাথে রসিক কম, আর এটা ইসলামের নিয়ম। পরিস্থিতির দায়ে টুকটাক কথা বলতে হয় আবিরের সাথে। মাহিরা বলল, বাচ্চাটা কখন পড়তে আসবে? আবির বলে, বাচ্চা? কোন বাচ্চা? মাহিরা বলে, জি আপনি না বললেন এখানে আমার কাকে পড়াতে হবে? আবির বলল, ও হ্যাঁ বাচ্চাটা কাল থেকে আসবে। আবির মনে মনে বলে, ও নো, বাচ্চার কথা তো ভুলেই গিয়েছিলাম, এখন বাচ্চা পাবো কোথায়? ও গড। মাহিরা বলে, জি আসলে আমাকে যদি তারা অগ্রিম বেতনটা দিত আমার জন্য বেশ উপকার হতো। আমি কথা দিচ্ছি তার কাছ থেকে শেষ মাসে বেতন নিব না। এখন আসলে আমার বেশ দরকার আমার চলাচলের জন্য, আর কালকে আব্বাজানকেও ডক্টরের কাছে নেব তাই। আবির বলল, হ্যাঁ তারা তো আমাকে অগ্রিম টাকা দিয়েছেই, আর ভাইয়ার এক বন্ধু মানসিক রোগীদের ডক্টর, বেশ নামডাক আছে তার। সেখানে গেলে আপনার কিছু টাকা সেভও হবে। যেহেতু চিনবেন না আমাকেই আবার নিয়ে যেতে হবে আর কি। আর আপনাদের খাবারের জন্য কালকে সকালের মধ্যে খাবার আর বাজার সদাই চলে আসবে, আর আপনাকে রাখা খাওয়ার দায়িত্বও তার, কিন্তু সে দেশে নেই, তাই আমাকেই তার উপদেশ মেনে কাজ করতে হবে। মাহিরা বলে, ও দেশে নেই? আর এত বড় ফ্ল্যাটে কি একজন লজিং মাস্টার থাকে? আর মানুষজন তো দেখছি না, ওই বাবুটা আর তার মা, ওনারা কোথায়? আবির মনে মনে বলে, আরে আমি তো একটা নাটকই বানিয়ে ফেলেছি। বানিয়ে বলতে বলতে তারপর মুখ ফুটে বলে ওঠে, সে তো এর চেয়ে আলিশান বাড়িতে থাকে, এটা পড়েছিল, তাই ভাইয়া এখানে আপনাকে থাকার অনুমতি দিয়েছে, তাই তো আমার এত দৌড়াদৌড়ি। আবির যদি জানতো মিথ্যা কত ভয়ঙ্কর, শুধু না জানার কারণে কত গুনাহ হচ্ছে তার। যদিও সে একজনের উপকার করছে। আবির আরও বলে, ভাইয়ার উপদেশ ছাড়া আমি কিছুই করতে পারি না, আর আমার কাছে এখন তো পর্যাপ্ত টাকা নেই, আমি বুথে গিয়ে টাকা তুলে আনছি, আর আমাদের জন্য খাবারও। মাহিরা বলে, না না তার প্রয়োজন নেই, আব্বাজান তো খেয়েছেন, আর আমার খিদে নেই, আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান। আবির বলে, আমাকে আবার ভাইয়ার কাছে জবাবদিহি করতে হবে, সেখানে আমি কি বলবো? আমি আসি, আপনি অপেক্ষা করুন। রাত প্রায় 3:30। মাহিরা মনে মনে বলে, তিনি আসতে আসতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য নফল নামাজ পড়ে নিই। নামাজ শেষ করে মাহিরা বলে, আব্বাজান কোথায় আপনি? মাহিরা চারদিকে খুঁজতে লাগলো। এবার মাহিরার চিন্তা হচ্ছে, এখানেই তো খেলছিল, হঠাৎ কোথায় গেল? হঠাৎই পেছন থেকে ভু করে ওঠে। মাহিরা চমকে যায়। মাহিরার বাবা হাসতে হাসতে বলে, ভয় পাইছো? ভয় পাইছো? মাহিরা বাবার হাসিমাখা চেহারার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, আমার আব্বাজান কি ছিল, আর এখন তার কি পরিবর্তন? আল্লাহ, আপনি এর দ্বারা কি পরীক্ষা নিচ্ছেন? আমার জানা নেই। ইয়া রব, আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, আমিন। বেশ কিছুক্ষণ পর আবির আসে আর বলে, এই যে আপনার টাকা, আর এই যে আপনাদের বাজার, এবার দরজা লক করে দিন, আমি চলি। আর এখানে সিকিউরিটি গার্ডের অভাব নেই, কেউ বাইরে বা ভিতরে আসতে পারবে না, কেমন? মাহিরা বলে, জি আপনি খেয়ে যান ভাইয়া, এত দৌড়াদৌড়ি করলেন আমাদের নিয়ে, মুসলমান হিসেবে আমার কর্তব্য এটা, আর ভাই বোনকে খাবার দিতেই পারে। মিলির বিয়েতে আবিরের ঘটনাটা ভুলে যায়নি মাহিরা, আর যেহেতু আবিরের ওপর দিয়ে আজকে অনেক ধকল গেছে, এখন আবার খাবার আনলো, কিন্তু আবিরকে বিদায় দিয়ে খাবারটা খাওয়ার ব্যাপারটা বিবেকে বাঁধলো। আর মাহিরা তাকে তো সায় দিচ্ছে না, বরং কর্তব্য পালন করছে। সেখানে আবির যেন অন্য কিছু ভেবে না বসে, তাই ভাই বোনের সম্পর্কের কথা বলেছে। এদিকে ভাই বোন কথাটা শুনে আবিরের চোখ আকাশে। আবির বলল, হ্যাঁ কি? আবির মনে মনে বলছিল, ও এই ছিল শেষে? ভাইয়া না বলে যদি বুকের ওপর 4টা বটি দিয়ে কোপ দিত তাও ভালো লাগতো। আর কি সম্পর্ক বানালো, বাহ, তালি দিতে ইচ্ছে করছে। আবির মুখ ফুটে বলে ওঠে, আমার পেট এমনিতেই ভরে গেছে, আমি আসি। মাহিরা কিছু বলল না। আবির চলে গিয়েও আবার ফিরে এসে হাসতে হাসতে বলল, আসলে খিদা ভালোই লেগেছে। মাহিরা বলল, জি, ও ঠিক আছে। আবির খাবার খেয়ে পানি খেলো, আর ফজরের আজানের ধ্বনি চারিদিকে। সারাদিন বিয়ে নিয়ে দৌড়াদৌড়ি, তারপর থেকে এই পর্যন্ত ক্লান্ত শরীর, সোফায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। কখন যে চোখ বন্ধ হয়ে যায় সেও জানে না। মাহিরা নামাজ শেষ করে দরজায় উকি দিচ্ছে, আবির চলে গেলে সে দরজা লাগিয়ে দেবে। মাহিরা বলছে, চলে গেল নাকি? দেখতে পাচ্ছি না তো, যাই দরজাটা লাগিয়ে দিয়ে আসি। দরজা বন্ধ করে পেছনে ফিরেই দেখে আবির হলরুমেই ঘুমিয়ে পড়েছে। মাহিরা বলে, এ কি, সে তো ঘুমিয়ে পড়েছে, সারাদিনের ধকল শরীরে সহ্য হয়নি মনে হয়, ডাক দিয়ে ওঠাবো নাকি? বাসায় যাবে না? একই বাসায় একটা লোক থাকবে, ব্যাপারটা কেমন? যদিও তাদের সহযোগিতার কারণেই আমি এখানে, যাই হোক ঘুমাক। আব্বাজান এক রুমে, আমি এক রুমে, এখানে 3টা রুম পড়েই আছে। সে প্রয়োজন মনে করলে নিজেই শুয়ে পড়বে, শুধু আমার পর্দাটাই আমাকে পালন করতে হবে, আর আব্বাজানের সঠিক চিকিৎসা করতে হবে। বেলা 12:15। আবিরের ঘুম ভাঙে। সোফায় ঘুমানোর কারণে আবিরের ঘাড় ব্যথা হয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা বেশ ভালোই হয়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছিল কে জানে। আবির কাউকে দেখতে পাচ্ছে না, তাই বলে ওঠে,
জি শুনতে পাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি, দরজাটা অফ করে দিন। মাহিরা পেছন থেকে বলে, ভাইয়া খাবার খেয়ে বের হন, সকালে আমাদের জন্য রান্না করেছিলাম আর কি। ডাক দিতাম আপনাকে কিন্তু। আবির বলে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বের হব। তা আপনার বাবা কোথায়, দেখতে পাচ্ছি না যে? মাহিরা বলে, জি উনি ঘরে। আবির উঠে মাহিরার বাবার কাছে যায় আর বলে, কি করছো বন্ধু? মাহিরার বাবা বলে, এই তো রান্না করছি। আবির বলল, ভাত খাবে না? মাহিরার বাবা বলল, ভাত খেয়ে আমরা খেলবো কেমন? আবির বলল, খাবো তো, তার আগে তোমার হাত মুখ ধুবে, পরিষ্কার না হলে পেটের মধ্যে ময়লা যাবে, পরে তুমি অসুস্থ হয়ে পড়বে আর খেলতে পারবে না, তখন কি হবে? মাহিরার বাবা বলল, ঠিক, চলো আমরা একসাথে সাগরে গিয়ে গোসল করি। সাগরে কত পানি। মাহিরা দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে। মাহিরা মনে মনে বলে, আল্লাহ, এটা নিয়ে বেশ চিন্তায় ছিলাম, আপনি সাহায্য করেছেন মওলা, লক্ষ লক্ষ শুকরিয়া আপনার দরবারে। আবির বলে, সাগর? সাগরের চেয়েও দারুণ জিনিস আছে আমার কাছে, জানো কি? মাহিরার বাবা বলে, কি সেটা বলো বন্ধু? আবির বলে, সেটা হচ্ছে বৃষ্টি, আর আমার কাছে বৃষ্টি আছে, মানে ঝর্ণা, বারান্দায় সুইমিং পুলও আছে। আর জানো, আমি ছোটবেলায় বেশিরভাগ সময় বাগানের কাছে পানি দেওয়ার জন্য যে পাইপ ছিল সেটা দিয়ে গোসল করতাম, তুমি করবে? মাহিরার বাবা বলে, সব কিছু দিয়ে গোসল করব, চলো চলো। আবিরকে টেনে নিয়ে যায়। আবির হাসতে হাসতে বলে, চলো। আবির গোসল সেরে দুপুরের খাবার খেতে বসে মাহিরার বাবাকে নিয়ে। মাহিরা বলে, আব্বাজান আমি খাইয়ে দিই আপনাকে? মাহিরার বাবা বলে, না আমি বন্ধুর হাতে খামু। মাহিরা বলে, আব্বাজান আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। আবির বলে, আমার হাতে? আচ্ছা আমাকে দিন, আমি চেষ্টা করছি। এদিকে মিলিরা বাসায় এসেছে। শিরিনের মুখ বেজার। মিলি ব্যাপারটা খেয়াল করেছে। মিলি বলে, মাম্মা কোনো সমস্যা, মন খারাপ যে? শিরিন বলে, আরে না না, তোমার খবর বলো, কি অবস্থা তোমাদের, কখন এলে? মিলি বলে, মাম্মা আমরা বিগত 15 মিনিট ধরে এখানে, তাও তোমার সামনে, আর শুরুতেই এসে জিজ্ঞেস করলাম কেমন আছো মাম্মা, রেসপন্স করনি, কোনো সমস্যা? শিরিন বলে, আরে না, ওই আমি তোমাদের কি গিফট দিব তাই ভাবছিলাম। মিলির মন কথাটা মানতে পারল না, সে তার মাকে আগে কখনো এমন থাকতে দেখেনি। তবে কি বাসায় কোনো সমস্যা হয়েছে? মিলি বলে, ভাইয়াকে দেখতে পাচ্ছি না যে, এখনো ঘুমায় নাকি? আমি এসেছি, ও কি টের পায়নি? আশরাফ আর শিরিন কোনো উত্তর দেয় না। তারপর শিরিন বলে ওঠে, আচ্ছা তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো বসো, আমি খাবারের দিকটা দেখছি। ইতিমধ্যেই আবির হাজির। আবির এসেই আহনাফের সাথে কুশল বিনিময় করে। আহনাফ বলে, কি অবস্থা ভাইয়া, কেমন আছো তোমরা? আবির বলে, এই তো ভালো, তা কখন এলে তোমরা? আহনাফ বলে, এই তো কিছুক্ষণ আগে। বাসায় ছিলেন না বুঝি? মিলি আবার তোমাকে খুঁজতে ওপরে গেল। আবির বলল, একটু কাজ ছিল তাই। মিলি বলে, ভাইয়া কেমন আছিস? আর কোথায় ছিলি, আমি খুঁজে এলাম মাত্রই। এদিকে মাহিরা তার বাবাকে নিয়ে দিক বেদিক শূন্য। সে মাহিরার কোনো কথাই শুনছে না। মাহিরা বলছে, আব্বাজান আপনি থামুন, আলমারির ওপর থেকে দয়া করে নামুন, দুর্ঘটনা ঘটে যেতে পারে আব্বাজান। মাহিরার আব্বাজান কি আর মাহিরার কথা শোনে? মাহিরা ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে। ও আল্লাহ, আমার আব্বাজান পুরো নাদান বাচ্চা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। আমার আগের আব্বাজান আর এখনকার আব্বাজানের সাথে আকাশ পাতাল ব্যবধান। সে আমাকে চিনে না, কি হয়েছে তার সাথে তাও বুঝতে পারছি না। আম্মাজানেরও খোঁজ পাচ্ছি না, আমি কি করব মাওলা, আমাকে পথ দেখান আপনি। হঠাৎ মাহিরার দৃশ্য তার বাবার চোখে পড়ল। সে লক্ষ্মী বাচ্চার মতো আস্তে করে নেমে মাহিরার পাশে গিয়ে বসে। মাহিরার বাবা বলে, চোখ দিয়ে পানি পড়ে কেন, কেউ মারছে? মাহিরার পাশে তার বাবাকে দেখতে পায়। মাহিরা বলে, আমি আমার আব্বাজানের জন্য কান্না করছি, তাকে যে পাই না। মাহিরার বাবা বলে, ও তুই না আমাকে আব্বাজান বলিস, আমিই তো তোর আব্বাজান আজকে থেকে, তুই আর কান্না করিস না। মাহিরার চোখের পানি মুছে দিয়ে বলে, তোর মন খারাপ? জানিস আমার মনও ভীষণ খারাপ, কিন্তু কি কারণে খারাপ তা জানি না। বলতে বলতেই মাহিরার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে, থাক মন খারাপ করিস না, আমি আছি, বন্ধু আছে, আমার ঘোড়া আছে, আর আমাকে কি যেন বলে ডাকিস ডাকিস, আর দুষ্টুমি করব না। আচ্ছা একটু করব। মাহিরা হাসি দিয়ে বলে, আচ্ছা। বাবাকে এমন অবস্থায় দেখে এখন মাহিরারও তৃপ্তি লাগছে। কয়েকদিন হয়েছে বাবাকে দেখেনি, আর আজ বাবা তার কোলে। তাকে মাহিরা বলে ডাকলে এখন মাহিরার প্রাণটা ঠান্ডা হবে, কিন্তু তাকে আর সম্ভব? এর মধ্যে মাহিরার মনে পড়ে, আজকে তো মিলির বাসায় আসার কথা। মিলি বেশ ভালো মনের একটা মেয়ে, ওর ভুলগুলো আল্লাহ আপনি মাফ করে দিয়েন, তাকে অনেক ভালো রাখুন, দুনিয়ার সকল নেক সুখ ও শান্তি তাদের সংসারে দিন, আমিন। এদিকে মিলি মাহিরার রুমে যায় তার সাথে দেখা করতে, কিন্তু তাকেই বা সে পাবে কোথায়? মিলি শিরিনকে জিজ্ঞেস করে, মাম্মা মাহিরা কোথায়, দেখছি না যে? শিরিনের কালকের কথা কাটাকাটির কথা
বারবার ভাবতে থাকে। মিলির কথা তার কানেই যাচ্ছে না। মিলি তার মাকে হালকা ধাক্কা দিয়ে বলে, মাম্মা ঠিক আছো তুমি? শিরিন বাস্তবতায় ফিরে আসে আর বলে, কিছু বলছিলে? মিলি বলে, হ্যাঁ। তোমার মন ভালো নেই? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আর মাহিরা কোথায়? শিরিন মাহিরার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, ওই মেয়ের কথা আর একবারও আমার সামনে বলবে না। আমি বলে দিলাম মিলি, কোথায় থেকে এক মেয়ে এসে আমার 2 পরশ পাথর নিতে চাইছে। আমি কখনোই তা মানব না, কখনোই না, বলেই চলে যায়। মিলি হাঁ করে তাকিয়ে থাকে। তার মায়ের হঠাৎ এমন আচরণের কারণ কি? আবিরের কাছে গিয়ে মিলি বলে, কিরে বাসায় কোনো সমস্যা হয়েছে? আবির বলে, কই না তো, কেন কোনো সমস্যা? মিলি বলে, হ্যাঁ ভাইয়া, আমি বুঝে গেছি। এবার বলতো কি হয়েছে? আর মাহিরাকে ওর রুমে পাইনি। ও কোথায়? ও তো গায়ে হাওয়া লাগিয়ে চলার মতো মেয়ে না, ও তো বাইরেও যায় না। আবির বলে, ওকে অন্য বাসায় রেখে এসেছি, ধানমন্ডির ফ্ল্যাটে। মিলি বলে, কি বলিস? আর ও তোর কথায় চলে গেল? আবির বলে, আরে না, মাঝে অনেক কাহিনী আছে। মাম্মা তো ওকে যা তা বলে বাসা থেকে বের করে দিয়েছে, তা আমি বুঝতে পেরেছিলাম। আর মাম্মার মাহিরার ওপর রাগ, কারণ আমি মাহিরাকে লাইক করি। এটা আমার অপরাধ, আমি ওকে ভালোবাসি, আমার সিদ্ধান্ত জানিয়েছি। আর তুই কি জানিস, মাহিরা তার বাবাকে পেয়েছে? মিলি বলে, হ্যাঁ কি বলিস? এক রাতে এত কিছু ঘটে গেল, টেরই পেলাম না কিছুর। আবির বলে, কি যে হচ্ছে বুঝতেছি না। কোথায় ভাবলাম মামা আমাকে সাপোর্ট করবে, পাপা কি সুন্দর মেনে নিল, বাট মাম্মা। মিলি বলল, ও পাপাও মেনে নিয়েছে? আবির বলল, তা আমার মনে হয় আর কি। আর মাহিরা যেমন মেয়ে, সে প্রেম যে কবে করবে কে জানে, ততদিনে বুড়াই না হয়ে যায়। মিলি বলল, বুড়া হয়ে যদি মাটির সাথে মিশেও যাস তাও প্রেম করবে না, বুঝলি? আবির বলে, মানে? মিলি বলে, মানে বেশ সোজা, প্রেম রিলেশনশিপ ইসলামে হারাম। তাই হারামের কাছে একজন প্রকৃত মুসলমান যেতে পারে না। হারামের কোনো সুখ নেই, ছিল না, থাকবেও না। আর না আছে হারামে বরকত। আরও ভালো করে বুঝতে হলে এক কথায় বলা যায়, যেখানে নন মাহরাম নারী পুরুষের দেখা করাই জায়েজ নেই, সেখানে সম্পর্ক তো দূরের কথা, মাঝে বিশাল এক প্রাচীর বলা যায়। আর সেখানে আজ কত ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু তোমার ভালো লেগেছে, একজনকে মনে ধরেছে, জিনা বা হারাম সম্পর্কে না গিয়ে বিয়ে করে ফেলো, যদি তোমার ক্ষমতা থাকে তার খরচ বহন করার। তারা কথা বলতে থাকে। হঠাৎ আবিরের চায়ে একটা মাছি পড়ে গেল। আবির বলে, ধ্যাত, চা খাবো শান্তি করে, তারও উপায় নেই। মিলি বলে, কেন, কি হয়েছে? আবির বলে, চায়ের মধ্যে মাছি পড়েছে, কেমনটা লাগে? মিলি বলে, সমস্যা নেই তো, খাওয়া যাবে, জানিস না? আবির বলে, কি? মিলি বলে, শোন তাহলে একটা হাদিস বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে, তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়, তারপর তাকে বাইরে ফেলে দেয়, কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আছে আরোগ্য। এও উল্লেখ করেছেন, তার জীবাণুযুক্ত ডানাটি প্রথমে পানীয়র মধ্যে ডুবিয়ে সে বাঁচার চেষ্টা করে। সহিহ হাদিস, বুলুগুল মারাম, হাদিস নম্বর 14। আবির মন দিয়ে তার বোনের কথা শুনতে থাকে। আবির বলে, তোর হাতে এটা কি? মিলি বলে, এটা একটা বই আর একটা সুরমাদানি, মাহিরার জন্য গিফট এনেছিলাম। আবির বলে, সুরমা? সেটা কি? সুরমাদানি খুলে ভেতরে উকি দেয় আবির আর বলে, এ তো দেখি বালুর মতো, চোখে সমস্যা হবে না এর কারণে? ক্ষুদ্র ক্ষুদ্র দানা আছে তো। মিলি বলে, আরে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও চোখ পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। সহিহ হাদিস, শামায়েলে তিরমিজি, হাদিস নম্বর 41। মিলি একটি বই আবিরকে দিয়ে বলে, আর এই নে, এই বইটা তোর, তুই পড়িস, আশা করি তোর কাজে আসবে। ইসলামকে মন থেকে জানতে হবে স্বেচ্ছায়, জোর করে জানতে বলিনি। আসি তাহলে। আর হ্যাঁ, একদিন মাহিরার সাথে দেখা করতে যাব। আবির বলে, রাতে খাবার খেয়ে একসাথে বের হই, আজই চল। মিলি বলে, আজ যাওয়া যেত, কিন্তু আমাদের বাসায় ফুপু, নানি, কাকি, মামি শাশুড়িরা এসেছে, আর আহনাফও হসপিটালের জন্য বের হবে। আবির বলে, হ্যাঁ হ্যাঁ, ডক্টর জামাইয়ের ঘড়ির কাঁটার বউ, এক কথাই এড়লাম, তাই বলেই হেসে ওঠে। সন্ধ্যায় মিলিদের বিদায় দিয়ে আবিরও তাদের সাথে বের হবে। তখন শিরিন বলে ওঠে, কোথায় যাচ্ছ আবির? আবির থেমে জবাব দেয়, আগে এমন জবাব বা জিজ্ঞেস করতে? শিরিন বলল, না, কখনোই করিনি। আবির বলে, তবে এখন কেন করছো, কোন উদ্দেশ্যে জানতে পারি? শিরিন আর কিছু বলতে গিয়েও বলে না, আশরাফের দিকে চেয়ে,
আবির ধানমন্ডির দিকে রওনা হয়। আবির বলে, আজকে তো মাহিরার বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তালেগোলে একটুও খেয়াল ছিল না। আবিরের চোখে একটা আউটলেট পড়ে। আবির মনে মনে ভাবে, আচ্ছা কিছু কেনাকাটা করে নিয়ে যাই মাহিরার বাবার জন্য। তার তো জামা কাপড় নেওয়া হয়নি। কি করে যে ভুলে গেলাম। ওই দিন তো গোসলের পর আমার গাড়িতে পাপার এক্সট্রা টি শার্ট আর প্যান্ট ছিল ভাগ্যিস। আবির সব থেকে কেনাকাটা করে বের হয়। তার মনে হয় তাকে কেউ একজন ফলো করছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আবির বলে, মনে হলো কে যেন আছে, কিন্তু দেখছি না। হয়তো আমার মনের ভুল। আবির গাড়ি নিয়ে চলে যায়। এদিকে একজন বলে ওঠে, হ্যালো বস। হ আচ্ছা আচ্ছা, নজর রাখছি শুরুর থেকে, কিন্তু মাইয়া তো নাই পোলার লগে। আচ্ছা আচ্ছা। এদিকে মাহিরা বলে, আব্বাজান আসুন দেখুন কি বানিয়েছে আপনার জন্য। মাহিরার বাবা বলে, কি বানাইছ? মাহিরা বলে, হালুয়া রুটি, আপনার পছন্দের। বসুন, আমি খাইয়ে দিচ্ছি। বাবাকে মাহিরা খাইয়ে দিচ্ছে। মাহিরার বাবা বলল, আমার বন্ধু কোথায়? মাহিরা বলল, জি হ্যাঁ আছে তো। মাহিরার বাবা বলল, কোথায়? ওকে ডাক দাও, আমার সাথে খাবে। মাহিরা মনে মনে বলে, এখন ওনাকে কোথায় পাবো? আর আব্বাজানকে কি বলবো বুঝতে পারছি না। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। মাহিরা বলে, এখন আবার কে আসলো? পড়তে আসলো নাকি? মাহিরা ঝটপট বোরখা পরে নেয় আর নিকাবো। দরজা খুলে দেখলো আবির। আবির বলে, আসসালামু আলাইকুম। মাহিরা হঠাৎ চমকে যায়। মাহিরার বাবা বলে, বন্ধু তুমি এসেছো? এসো এসো, দেখো মাহিরা মজা বানিয়েছে। আবিরকে টেনে ভেতরে নিয়ে যায় মাহিরার বাবা আর বলে, বসো বসো, এই দেখো, হা করো, আমি খাইয়ে দিই তোমাকে। মাহিরা আর আবির অবাক হয়। আবির হা করে আর মাহিরার বাবা তাকে খাইয়ে দেয়। আবিরের বেশ ভালো লাগছে। এভাবে যদি বাবা মাকে পাশে পেত আবির। এদিকে শিরিন বারান্দায় বসে আছে। সে ভাবছে আশরাফের কথা। আশরাফ আমাকে এত নিচুভাবে কি করে বলতে পারলো এসব কথা? আমাকে কি ও ঘৃণা করে? কিন্তু কেন? কি কারণে? ভালোবেসে দুজন বিয়ে করেছিলাম, তা তো আর নেই। নাটাই কেন? আমি তো এমন কিছু কখনো করিনি যার কারণে আমার প্রতি আশরাফের ভালোবাসা কমে যাবে। তবে কেন এত কটু কথা? কেন এত দূরে থাকে সংসার ছেড়ে? খোলা আকাশ আর তারা ভরা আকাশের নিচে আশরাফ বাগানে হাঁটছে আর শিরিনের কথা ভাবছে। শিরিন, তোমাকে ভালোবাসায় কি কোনো কমতি রেখেছিলাম আমি? কি করে একটা মানুষ অন্য মানুষকে ধোঁকা দেয়? কিভাবেই পারে? মনে কি দয়া হয় না? নাসিমা বেগম বাগানে পানি দিচ্ছিলেন। তিনি দেখতে পান আশরাফ সাহেবের মন খারাপ। নাসিমা বেগমকে কেউ চিনতে পারেননি, তাই তো গল্পের প্রথমের দিকে মিলির মিষ্টি নানুর কথা বলেছিলাম। তিনিই হচ্ছেন নাসিমা বেগম। আশরাফ তাকে বেশ সম্মান করে। আশরাফকে তিনি খোকা বলেই ডাকেন। নাসিমা বেগম এগিয়ে এলেন আর বললেন, কি খোকা, বিদেশ থেকে আসার পর থেকেই মন মরা হয়ে থাকো সবসময়। মন খারাপ নাকি খোকা? আশরাফ পিছনে ফিরে দেখে নাসিমা আর বলে, আরে চাচি যে, আসেন বসি। আপনার সাথে তো বসে আগের মতো আড্ডাই দেওয়া হয় না। বসতে বসতেই নাসিমা বেগম বলে ওঠে, আমার চুল কিন্তু বাতাসে পাকে নাই। সব বুঝি, কথা ঘুরিয়ে নিলা। শিরিনও আগে এমন ছিল না, তুমিও এমন ছিলে না। কি মিল ছিল দুজনের। আর এখন কি অবস্থা তোমাদের? দুজনেরই তো গুরুজন বেঁচে নেই। আমি তাদের হয়ে কিছু বলি তোমাকে? সংসার জীবনে অনেক রকম পরিস্থিতি আসবে। হাল ছাড়া যাবে না, ভেঙে পড়া যাবে না। সুখ শান্তি দুঃখ কষ্টে একে অন্যের ছায়ার মতো পাশে থাকতে হবে। আশরাফ বলে ওঠে, না চাচি, না চাচি, সে সেটা বোঝে না। সে আমাকে ভালোবাসে। সে আমার ভালোবাসাকে অপবিত্র করেছে, অপমান করেছে। সে একটা দুমুখ সাপ। একজনকে মনে রেখে অন্যজনের জন্য সংসার সাজানো তার পেশা। আমার বন্ধুকে ছিছি। আর সেই নরপিশাচটা আমার বন্ধু হয়ে আমার পিঠে ছুরির আঘাত করেছে। নাসিমা বেগম বলেন, কি বলছো কি? আমার বৌমার চরিত্রে কোনো দাগ? এগুলো তোমার ভুল ধারণা। কি বলছো? আর তোমার ঘনিষ্ঠ বন্ধু তো শরীফ, তার কথা বলছো? আশরাফ বলে ওঠে, হ্যাঁ চাচি, আমি তো শিরিনকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। আর এখন নিজের কানকে কি করে অবিশ্বাস করি চাচি? তার সাথে তো সুখেই দিন কাটছিল আমার। আবির যখন বোঝার বয়স আর মিলি তখন তার গর্ভে, তাই ফেলে চলে যায়নি। 30 বছরের সংসারে তাকে রেখে কখনো আমি বাইরে থাকিনি। এক রাতে তাকে কল করি আর বলি, হ্যালো শিরিন। শিরিন বলে, কি গো, তুমি যে এখনো বাসায় ফিরলে না? আমি তোমাকে কতগুলো কল করেছি, কিন্তু নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। কখন আসবে তুমি? আমি বলি, এখন তো 9টা বাজে, আর বাইরেও ঝড় বৃষ্টি হবে হয়তো। 11টায় আবার মিটিং আছে। এখন আসার পর বাসা থেকে আবার আসা লাগবে। খামোখা তোমারই ঝামেলা হবে। তারপর কি বৃষ্টি শুরু হয়েছে দেখো তো। তাই ক্লায়েন্টরা আজকে অফিসেই থাকবে। দেখি তাও আমি আসতে পারি কিনা। আবির কি করে? শিরিন বলে,
আবির পাপা যাবো করতে করতে ঘুমিয়ে গেছে। আর না থাক, আজকে আর বাসায় আসার প্রয়োজন নেই। যা খারাপ আবহাওয়া, চারদিকে বজ্রপাত হচ্ছে। আমি বললাম, রাগ করলে নাকি? সমস্যা নেই, গাড়ি তো আছেই, চলে আসবো। তুমি রাত জেগো না এই অবস্থায়, গিয়ে শুয়ে পড়ো। আর চাচি তো আছেই, তাকে পাশে রেখো, ভয় পেও না। বলতেই কলটা কেটে যায়। আমি ভাবলাম শিরিন মনে হয় কল কেটে দিল, রাগ করেছে। এদিকে শিরিন বলছে, যা বাবা, নেটওয়ার্কও নেই দেখছি। যা আবহাওয়া দেখছি, আজকে মনে হয় আসবে না। ভালোই হয়েছে, আবিরও শুয়ে পড়েছে। দেখি চাচি ঘুমিয়ে গেছে নাকি। এখানে আসতে বলি, একসাথে ঘুমাবো। একা এই বিশাল বাড়িতে ভয় লাগে। নাসিমা চাচির সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। শিরিন বলে, সে কি, এখন কে এলো? তবে কি আশরাফ আমার সাথে মজা করলো? শিরিন দরজা খুলে দিতে যায়। তখনই একজন বলে ওঠে, ম্যাম আপনি যান, আমি খুলছি। স্যার আপনাকে কোনো কাজ করতে মানা করেছে। আমরা থাকতে আপনি কেন দরজা খুলবেন? দরজা খুলে দেখল শরীফ, আশরাফের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। একজন আরেকজনের সাথে প্রতিদিন কথা না বললে যেন পেটের ভাত হজমই হতো না। সে অনেক মজার মানুষ। মজা করতে ও মানুষ হাসাতে সে নোবেলজয়ী বললেই চলে। শরীফ বলে, কেমন আছেন ভাবি? শিরিন বলে, ও শরীফ তুমি? শরীফ বলে, আপনি কি আশরাফকে ভেবেছেন নাকি? বলেই হেসে ওঠে। শিরিন বলে, কি যে বলো না, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। শরীফ ভেতরে এসে বসে আর বলে, ভাবি আপনার হাতের এক কাপ গরম কফি হলে এখন জমে যেত। শিরিন বলে, তাই? আচ্ছা আনছি, রুমে গিয়ে বসো, আবিরও ওখানে একাই। শরীফ বলে, আচ্ছা ভাবি। তাদের দেখে একটা হাদিসের কথা মনে পড়ল। ইসলামে দেবর আর ভাবির সম্পর্ক। আমাদের সমাজে একটা প্রচলিত প্রবাদ রয়েছে, দেবরও হলো ভাইয়ের মতো। ভাবি তাই দেবরের সামনে পর্দা করার কোনো প্রয়োজনীয়তা মনে করে না। দেশে বহুল প্রচলিত আরেকটি প্রবাদ হলো, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতো। আস্তাগফিরুল্লাহ। এসব অশ্লীল ও নোংরা কথা আমরা প্রায় শুনতে পাই। শুধু তাই নয়, দেবর এবং ভাবির মধ্যে যত ধরনের ইয়ার্কি, মশকরা, অশ্লীল ফায়জলামো, এগুলো খুব সাধারণ ব্যাপার। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবরদের কথা বলছো? দেবর হচ্ছে একেবারে মৃত্যুর সমতুল্য। সহিহ বুখারী হাদিস নম্বর 5232। দেবর ভাসুর মৃত্যুর মতো ভয়ঙ্কর। তাই একজন স্বামী তার স্ত্রীকে দেবর থেকে ততটাই দূরে রাখবে যতটা সে তার স্ত্রীকে মৃত্যু থেকে দূরে রাখতে পছন্দ করে। দেবর এবং ভাবির মতো আরেকটি খোলামেলা সম্পর্ক হলো দুলাভাই আর শালিকা। দেখা যায় যত ইচ্ছে খুনসুটি আর শয়তানি চলতে থাকে দুলাভাই আর শালিকার মধ্যে। সেই সাথে শালির বড় বড় আবদার পূরণ করতে হয় দুলাভাইকে। শপিং থেকে শুরু করে প্রতি মাসে একবার করে রেস্টুরেন্টে খাওয়ানোর দায়িত্ব দুলাভাইয়ের। অন্যদিকে বইয়ের অবর্তমানে ঘরের কাজগুলো করে দেওয়ার দায়িত্ব শালিকার। এগুলো দেখে এমন প্রতীয়মান হয় যে শালি যেন দুলাভাইয়ের কাছে নিজের বইয়ের মতো। আস্তাগফিরুল্লাহ। অথচ দেবর এবং ভাবি কিংবা দুলাভাই এবং শালি, ইসলাম শরীয়তে এরা একে অপরের জন্য গায়রে মাহরাম। অর্থাৎ আর 5 জন গায়রে মাহরামের মতোই এদের সামনেও একে অপরের পর্দা করা ফরজ। আবিরদের পরিবারের মধ্যে যদি ইসলামিক কিছু জ্ঞান থাকতো তাহলে হয়তো আশরাফের মনে দাগ লাগার ব্যাপারটা তখন হতো না। শরীফ রুমে গিয়ে বসে। তার কিছুক্ষণ পর শিরিন আসে আর বলে, এই নাও তোমার কফি। ইতিমধ্যেই নাসিমা বেগমও হাজির। শরীফ বলে, চাচি কেমন আছেন? নাসিমা বলে, এই তো বাবা, ভালোই আছি। শরীফ বলে, বসেন বসেন। আচ্ছা ভাবি, আশরাফ কোথায়, দেখছি না যে? শিরিন বলে, ওর কিছু কাজ আছে অফিসে, এখনো আসেনি। শরীফ বলে, ধুর, আজকের দিনেও আশরাফ নেই। একটা ফিল্মে কাজ পেয়েছি, ওর ম্যাগাজিন সম্পর্কে বেশ ধারণা আছে। ও আমাকে ডায়লগ বুঝিয়ে দিত। ভাবি আপনি আমাকে হেল্প করবেন? আমি কিন্তু জানি বিয়ের আগে আপনিও এই ধরনের কাজ করতেন, আর সেখান থেকেই তো আশরাফের সাথে দেখা হয় আপনার। কি ভেবেছেন আমি জানি না? এবার আপনি আমাকে ডায়লগ বলেন, এবার আপনি আমার সাথে ডায়লগ বলেন। আমার ভয় ভয় লাগছে।